সেন্টেন্স কারেকশন, এই জিনিসটা এতটা কমন। আমরা যত এফবিএস এক্সাম আছে, যত আর্টস ইউনিটের এক্সাম আছে, বিজনেস ইউনিটের এক্সাম আছে, সব ইউনিটের এক্সামে যদি একটা টপিক কনস্ট্যান্ট থাকে, সেই টপিকটা হচ্ছে সেন্টেন্স কারেকশন। মানুষের এরর ডিটেকশনে কিন্তু সমস্যা হয়, অন্যান্য আরও যত অন্য সবখানেই সমস্যা হয়, কিন্তু সবচেয়ে বেশি সমস্যা কোন টপিকটায় হয়, সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন। সমস্যা তো এমনি এমনি হয় না, সমস্যা হওয়ার রিজন আছে। আমারও প্রচুর প্রচুর বৃষ্টি, এই বৃষ্টির ভিতরে আমরা কিন্তু লাইভে চলে আসছি। হ্যাঁ, সেকেন্ড টাইম আর রিস্টার্ট, এটা কিভাবে দেখাবো? পোলাপান কি বুঝতেছে এটা? দেখতেছে, কারণ বৃষ্টি তো অনেক, পুরো বাংলাদেশে বৃষ্টি চলছে, প্রচুর বৃষ্টি। হ্যাঁ, একদম বৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সব চলে আসছে। ওকে, বৃষ্টি শেষ, বৃষ্টি শেষে আমরা ক্লাসে চলে আসছি। ওকে, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ইংলিশের যে কমন মিস্টেকসগুলো আমরা ইংলিশ প্রশ্নগুলো অ্যান্সার করতে গিয়ে আমরা করি, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে। আজকে আলোচনা করবে হচ্ছে সুমাইয়া বিনতে সাজ্জাদ। ও হচ্ছে তোমাদেরকে হচ্ছে কিছু কমন মিস্টেক, যেই জিনিসগুলো হচ্ছে পরীক্ষাতে তোমরা করে থাকো সাধারণত, বিশেষ করে সেকেন্ড টাইমার যারা আসো, তোমরা কিন্তু হচ্ছে এই মিস্টেকগুলো হচ্ছে সচরাচরই হয়ে থাকে আমাদের। সো এই মিস্টেকগুলো যাতে না হয়, সেই উদ্দেশ্যেই হচ্ছে আজকের এই লাইভ সেশনটা। আমি আছি তোমাদের সাথে ইকরাম ভাইয়া আসছে। ভাইয়া, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো, এবং তোমাদের স্টুডেন্টদের মধ্যে তোমরা যারা যারা আছো সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, তাদের সবার থেকে কিছু ইনফরমেশন আমরা নিয়েছি যে সবারই প্রবলেম থাকে ইংরেজিতে, এবং ডে বাই ডে ইংলিশ কোশ্চেন কিন্তু অনেক হার্ড হয়ে যাইতেছে। কিছুদিন আগে আমি একটা চাকরির পরীক্ষা দিলাম, আমি কোন চাকরি দিছি সেটা না বলি, কিন্তু সেখানে ইংলিশ কোশ্চেন, ইংলিশের যে ওয়ার্ড ইউজ করছে সেটা উচ্চারণ করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন কাহিনীটা কি? কারণ ডে বাই ডে এত কম্পিটিশন, এত পার্টিসিপেন্টস বাড়তেছে, ক্যান্ডিডেট বাড়তেছে, তো কোশ্চেন কিন্তু অনেক কঠিন হচ্ছে। আইবিএ যে কোনোখানে কিন্তু আইবিএ স্ট্যান্ডার্ড ইংলিশ কোশ্চেনটা হচ্ছে, এবং যেহেতু আমাদের এখানে বিজনেস, আর্টস এবং গ্রুপ চেঞ্জের বেলায় আমরা যেহেতু কথা বলছি, তো আমাদের কিন্তু ইংলিশটা হতে হবে সর্বোচ্চ লেভেলের একটা প্রিপারেশন থাকতে হবে। তাই ইংরেজিতে যেই কমন মিস্টেক্সগুলো থাকে, সেই প্রবলেমগুলো তোমাদের মাঝে তুলে ধরে যাতে তোমাদেরকে বুঝাই দেওয়া হয়, সেই জন্য একটা বেস্ট টিচার কিন্তু আজকে আমরা নিয়ে আসছি, এবং আমরা ইন্ট্রোডিউস করবো কিছুক্ষণের মধ্যেই। তার আগে জয়নাল ভাই যদি কিছু বলতে চায় একটু দেখি। আচ্ছা, আমাদের সবারই হচ্ছে একটা কমন মিসকনসেপশন থাকে যে আমরা ইংলিশটা হচ্ছে গ্রামার পড়ার মাধ্যমে, গ্রামার বোঝার মাধ্যমে পড়তে চাই। বাট এইটা হচ্ছে মোর লাইকলি হচ্ছে তুমি যদি হচ্ছে ভোক্যাবুলারি পড়ো, ইংলিশ রিডিং করো, বিভিন্ন আর্টিকেলস পড়ো, নোভেলস পড়ো, বিভিন্ন এডিটোরিয়াল সেগমেন্টগুলো পড়ো, মানে লিটারেচারগুলো পড়ো, তাহলে হচ্ছে তুমি মোর ইংলিশটা আরও বেশি শিখতে পারবা। কারণ একটা ল্যাঙ্গুয়েজ শিখতে কিন্তু আমাদের 3 থেকে 4 মাস সময় লাগতে পারে সর্বোচ্চ। হ্যাঁ, বাট আমরা কিন্তু সেই মানে ক্লাস 1 থেকে শুরু করে A ফর অ্যাপেল, B ফর বল, সেখান থেকে শুরু করে আমরা 12 ক্লাস, ইভেন হচ্ছে অ্যাডমিশন ফেজে আমরা হচ্ছে 6 মাস পড়াশোনা করি, স্টিল আমরা হচ্ছে ইংলিশটাকে আয়ত্ত করতে পারি না। কারণ হচ্ছে আমাদের রং অ্যাপ্রোচের কারণে। হ্যাঁ, সো আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের ইংরেজি পড়তে হবে, ইংরেজিতে এক্সপোজ হইতে হবে। তোমরা যারা হচ্ছে ইংলিশ রুলসগুলো পড়তেছো, গ্রামারের রুলসগুলো পড়তেছো, অর এলস ভোকাবুলারিগুলো পড়তেছো, এগুলো হচ্ছে চেষ্টা করবা কানেক্ট করতে তোমার রিডিং হ্যাবিটের সাথে। তুমি যেই জিনিসগুলো পড়তেছো সেগুলোতে সেই জিনিসগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, বা সেগুলো কিভাবে ইউজ হচ্ছে, ওই জিনিসটা জানাটা জরুরি। আইএলস এক্সাম, টোফেল এক্সাম, এই জিনিসগুলো বা ডুওলিঙ্গো, এগুলা কেন হচ্ছে ইন্টারন্যাশনালি এত বেশি অ্যাক্লেমড? কারণ হচ্ছে এইগুলো কিন্তু হচ্ছে তোমাকে এই যে গডবাধা গ্রামার মুখস্থ করব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, হ্যাঁ, পার্টস অফ স্পিচ, এই জিনিসগুলো পড়ে কিন্তু হচ্ছে কি, তুমি এই জিনিসগুলো পড়ে হচ্ছে তুমি আইএলস পরীক্ষা দিতে যাবা, তুমি কিন্তু হচ্ছে একদম ডাব্বা। রাইট? সো তোমার আইএলস এক্সামটা তোমাকে কি টেস্ট করে, যে তোমার হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন স্কিলটা তোমার হচ্ছে কতটা দক্ষ, তুমি কমিউনিকেট করতে কতটুকু পারতেছো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দিয়ে। সো ওই জিনিসটা টেস্ট করে। শুধুমাত্র হচ্ছে তুমি যদি চিন্তা করো যে না, আমার এই অ্যাডমিশন পরীক্ষা একমাত্র পরীক্ষা, এইটাতে হচ্ছে আমি ইংলিশটা জাস্ট হচ্ছে কোনোভাবে হচ্ছে দিয়ে আসতে পারলেই হচ্ছে পাশ করে যাব, এইটার পরে ইংলিশের আমার কোনো কাজে লাগবে না, তাইলে কিন্তু তুমি ভুল করবা। তুমি ইংলিশটা একবারই শিখো, এমনভাবে শিখো যাতে করে তোমার লাইফের প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা সেগমেন্টে তোমার এই ইংলিশটা কাজে লাগে।
ঠিক না ভাইয়া? আচ্ছা, তো এখন আরেকটা জিনিস আমি ইংরেজিতে অ্যাড করি যে প্রশ্ন কিন্তু ইংরেজিতে সবাই কি করে যে গ্রামারটা সবচেয়ে বেশি দেখে, মানে খালি গ্রামারই শিখবো, কিন্তু তার সাথে কিন্তু আমার মনে হয় যে এক্সট্রা ইংরেজিতে যেমন ভোকাবুলারি সবচেয়ে বেশি ভয় পায় স্টুডেন্ট, আমি নিজেও কিন্তু ভোকাবুলারি ভয় পাই, এবং আমার কাছে মনে হয় যে খালি মুখস্থ করতে হবে, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস কিছু আছে সেটাও আমাদের মুখস্থ করতে হবে, আবার এই কিছু জিনিস এক্সট্রা আছে, ওয়ার্ডের মিনিংগুলো না জানলে কিন্তু তুমি এমসিকিউ প্লাস তুমি যখন ইংলিশ রাইটিংটা করবা, রাইটিংও কিন্তু অনেক প্রবলেম হয়। রাইটিংয়ে নর্মাল রাইটিংয়ে কিন্তু এখন আর কোনো ভ্যালু নাই, নর্মাল হ্যাঁ আমি যাচ্ছি খাচ্ছি এরকম টাইপের ইংলিশে কিন্তু কোনো ভ্যালু নাই। তুমি যখন ভার্সিটিতে ভর্তি হবা তখন কিন্তু এরপর যখন তুমি ভার্সিটি পরীক্ষা কিন্তু তোমার ইংরেজিতে দিতে হবে। সো সেই পরীক্ষাগুলোতে যদি তুমি ভালো ইংলিশ ওয়ার্ড, ইংলিশের টার্মস যদি ইউজ না করো, সেক্ষেত্রেও কিন্তু কোনো সেখানে মার্কিং পাবা না। এই জন্যই কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশনগুলোতে এখন থেকে ইংরেজিতে অনেক বেশি ফোর্স দেওয়া হচ্ছে, আরও বেশি মানে কম্পিটিটিভ প্রশ্ন তৈরি করা হচ্ছে, কঠিন প্রশ্ন তৈরি করা হচ্ছে, যাতে সেখান থেকে স্টুডেন্ট বাছাই করা হয় যাতে ইংরেজিতে এখন অনেক বেশি ভালো করে। এবং সেই জন্যই কিন্তু আজকের ক্লাসটা আমরা অ্যারেঞ্জ করেছি, আজকে লাইভ সেশনটা আজকে আমরা অ্যারেঞ্জ করেছি, এবং আমরা মনে হয় আমাদের টিচার আমরা দেখাই যে আমাদের কে টিচার, একটু দেখিয়ে দেই। আমরা আগে একটু চলে যাই আমাদের টিচারকে। ওকে, আমাদের টিচারের কিন্তু সব কিছু তোমরা বায়োডাটা দেখতেই পাচ্ছ, আমি ডাকবো টিচারকে। তার আগে আমি একটু টিচারের বায়োডাটা সব কিছু দেখাই দিই। এখানে কি তোমরা দেখতে পাচ্ছ কি না? আমরা কি একটু জুম করবো এটা? আচ্ছা আচ্ছা, আমরা একটু নিয়ে আসি। ওকে, এটা কি জুম হয়ে গেল? আচ্ছা ঠিক আছে না? হ্যাঁ ওকে ওকে নাইস, এটাই ঠিক আছে, থাক। আমরা এই লেখাগুলো তো সবই দেখতে পাচ্ছি এখানে। আমি খালি কিছু বলবো, ও সুমাইয়া এখন যে ইউনিভার্সিটিতে পড়ছে সেটা হলো ঢাকা ইউনিভার্সিটি, তার নিচে ও বাকিটা বলবে, কিন্তু ওর সব লিস্ট দেওয়া আছে যে ও কোন কোন ইউনিভার্সিটিতে কোন কোন পজিশন পেয়েছে। তার মধ্যে একটা জাস্ট আমি বলবো যে জাহাঙ্গীরনগর আইবিএতে 3rd, ঠিক আছে? এখন বাকি সব কিছু তোমরা বুঝে নাও যে তোমাদের এখন সলভ ক্লাস, এবং পরবর্তীতে আমাদের যে সেকেন্ড টাইম রিস্টার্ট ব্যাচ আছে সেখানে আমাদের প্রমিনেন্ট ইংলিশ টিচার হিসেবে আমাদের জয়নাল ভাইয়ের সাথে সাথে সুমাইয়াও থাকবে। তো দেরি না করে আমাদের কিন্তু কমেন্টে আমাদের কোর্স লিঙ্কও দেওয়া থাকবে, তোমরা যুক্ত হয়ে যেতে পারো। ওকে, তো আমি এখন সুমাইয়াকে ডাক দিব। ভাই আপনিও আসেন, কাম প্লিজ। ওকে সুমাইয়া, তোমার ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে দাও। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া বিনতে সাজ্জাদ। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আছি। আর আমি আজকে তোমাদের ইংলিশ কমন প্রবলেম সলভিং এর জন্য চমৎকার স্লাইড বানিয়েছি। আমাদের যত প্রবলেম থাকে অ্যাডমিশন এক্সামে বা অন্য যেসব এক্সামে আমাদের নর্মালি যেসব প্রবলেম হয়, আমি সবগুলো যাচাই বাছাই করে একত্র করেছি যাতে তোমাদের সেই প্রবলেমগুলো না হয়। আচ্ছা, তুমি এই ব্যাপারে কিছু বলো, তোমার যে অ্যাডমিশন জার্নি, দেন আমরা ক্লাসটা শুরু করে দেই। ওকে ভাই, আচ্ছা মেমোরাইজ করে নাও আগে যে আমি নিজেই ভুলে যাই আচ্ছা, আমার অ্যাডমিশনের পিরিয়ডটা আসলে খুব হেকটিক ছিল, কারণ প্রথম থেকে আমার কনফিডেন্স অনেক লো ছিল। আমার মনে হচ্ছিল যে আমার শুরুতে আমার বদ্ধ ধারণা ছিল যে আমি কোনো পাবলিকেই চান্স পাবো না। ঢাকা ভার্সিটি তো দূরেই থাক, আমার মনে হচ্ছিল যে আমি কোনো পাবলিকেই চান্স পাবো না। আমি সবাইকে এটাই বলতাম যে না, যখনই আমাকে মানুষ বলতো যে তুই তো অনেক পড়স, তোর তো চান্স হবে, কিন্তু আমি সবাইকে বলতাম আমার চান্স হবে না, আর যত মানুষেরই হোক আমার চান্স হবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ দিল, অ্যান্ড আমি অনেক গ্রেটফুল এটার জন্য। তো সবার উপরে ভাইয়া যেটা দিয়েছে জাহাঙ্গীরনগর আইবি, এটা খুবই আনএক্সপেক্টেড ছিল। সবচেয়ে আনএক্সপেক্টেড যদি কোনোটা থেকে থাকে সেটা হচ্ছে আমার জাহাঙ্গীরনগর আইবি এর রেজাল্টটা। আমি এক্সামের আগে আমি জাহাঙ্গীরনগর এক্সামের আগে আমি শুধু ইংলিশটাই একটু আত্রু দেখেছিলাম, আর কোনো প্রিপারেশন নেইনি, জাস্ট একটু দেখেছিলাম ওটা, অ্যান্ড ইট পেইড মি অফ। না হলে আসলে জাহাঙ্গীরনগরে আমার এত ভালো রেজাল্ট করাটা পসিবল ছিল না। আমি আগে থেকে ইংলিশ নিয়ে জানতাম কম বেশি, আমার বেসিকটা স্ট্রং ছিল, সেই জন্য আমি আহামরি কোনো প্রিপারেশন নেই নাই। আমি জাস্ট কনফিডেন্ট ছিলাম যে জাহাঙ্গীরনগর আমি এক্সামটা দিচ্ছি, এখন আল্লাহ যেটা করে সেটা হবে। অ্যান্ড ওই বেসিকটা স্ট্রং থাকার কারণেই আমার জাহাঙ্গীরনগর আইবিএতে এই রেজাল্ট এসেছে। বাকিগুলো ঢাকা ভার্সিটি বি ইউনিটে 74th, এটা প্রিপারেশন ছিল, এটা প্রিপারেশন নিয়েছিলাম, অ্যান্ড এই জন্যই পেয়েছি। আসলে কেউ যদি বলে যে একদম না পড়ে কোথাও চান্স পেয়েছে, এটা সবচেয়ে ভণ্ডামি, সবচেয়ে বড় মিথ্যা কথা। না পড়ে কখনো কোথাও চান্স পাওয়া সম্ভব না। পড়ে সবাই, কিন্তু পরে কে কতটুকু সেটার উপর ডিপেন্ড করে যে তার রেজাল্টটা কীরকম হয়।
এখন তোমাদের এটা মনে হতে পারে যে আমি যে এসব জায়গায় চান্স পেয়েছি, আমি মনে হয় নাওয়া খাওয়া বাদ দিয়ে দিনরাত পড়াশোনা করতাম। সবচেয়ে ভ্রান্ত ধারণা। আমি অ্যাডমিশনের টাইমে আমি কতগুলো যে সিরিজ দেখে শেষ করছি বলে বোঝানো যাবে না। আমি অনেক সিরিজ দেখেছি, আমি সবই করতাম, ঘুম থেকে উঠতাম, যা যা করা লাগে নর্মালি সবই করতাম, কিন্তু আমি পাশাপাশি রুটিন ওয়াইজ আমার দিনে একটা সার্টেন টাইম থাকতো যে আমি এই টাইমটা যদি পৃথিবী উল্টায়ও যায় আমি ওই টাইমটা পড়বই। আমার যদি পৃথিবীটা উল্টায়ও যায়, সব ধ্বংস হয়ে যাক, কিন্তু আমি ওই টাইমটা পড়বই। শুধু ওই স্পেসিফিক টাইমটা আমি যেহেতু মনোযোগ দিয়ে পড়েছি, সেই জন্যই আলহামদুলিল্লাহ আমি যেখানে যেখানে চান্স পেয়েছি আসলে এটাই। আচ্ছা ঠিক আছে, আমরা লেট করব না, আমরা হচ্ছে ফ্লোরটা ছেড়ে দিচ্ছি সুমাইয়ার জন্য। আমি একটা পয়েন্ট জাস্ট তোমাদেরকে বলবো যে সুমাইয়া যে কথাটা বললো যে পড়ার মাঝখানে হচ্ছে অনেকগুলো সিরিজ দেখছে, হ্যাঁ মানে আমি এই কথাটাই আসলে প্রথম দিকে বলতে চাচ্ছিলাম যে মানে তোমার ইংলিশের যে মানে দক্ষতাটা এটা কিভাবে রেইজ হবে। তুমি যদি হচ্ছে যে ইংলিশ সিরিজগুলো দেখো, সাবটাইটেল সহকারে দেখো, তোমার কিন্তু ইংরেজির নলেজটা সাবকনশিয়াসলি তোমার মাইন্ডে ঢুকে যাবে। লাইক তুমি যখন হচ্ছে পরীক্ষার হলে অ্যান্সার করতে যাচ্ছ, তোমার কাছে মনে হচ্ছে যে না আসলে এটার অ্যান্সার সি, আই ডোন্ট নো দ্য লজিক বাট আই নো ইটস সি, রাইট, বা আই নো ইটস বি, যে এইটার অ্যান্সার এটাই হচ্ছে। সো মানে ইংলিশ রিডিংটা বা ইংরেজির সাথে এক্সপোজ হওয়াটা এটা যে কতটা গুরুত্বপূর্ণ, নট অনলি ফর হচ্ছে লার্নিং ইংলিশ বাট অলসো তোমার হচ্ছে কমিউনিকেশন স্কিলটার জন্য অনেক বেশি দরকার। ওকে, সো কথা আর বাড়াচ্ছি না, অনেকক্ষণ ধরে হয়ে গেছে। সুমে শুরু করো তাহলে। থ্যাংক ইউ ভাইয়া। তো আজকে আমরা মেইনলি আমাদের ক্লাসটা কিসের জন্য? প্রবলেম সলভিংয়ের জন্য। আমাদের সবার আগে সাইডে আসি, সেন্টেন্স কারেকশন। এই জিনিসটা এতটা কমন, আমরা যত এফবিএস এক্সাম আছে, যত আর্টস ইউনিটের এক্সাম আছে, বিজনেস ইউনিটের এক্সাম আছে, সব ইউনিটের এক্সামে যদি একটা টপিক কনস্ট্যান্ট থাকে, সেই টপিকটা হচ্ছে সেন্টেন্স কারেকশন। মানুষের এরর ডিটেকশনে কিন্তু সমস্যা হয়, অন্যান্য আরও যত অন্য সবখানেই সমস্যা হয়, কিন্তু সবচেয়ে বেশি সমস্যা কোন টপিকটায় হয়? সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন। সমস্যা তো এমনি এমনি হয় না, সমস্যা হওয়ার রিজন আছে। আমারও সমস্যা হতো প্রথমে আমি যখন জিম্যাট রিভিউ যে বইটা আছে, আমি ওখানে সবাই ওখান থেকে সলভ করে, তো আমি যখন ওখান থেকে সলভ করতাম, প্রথম আমি যখন সলভ করা শুরু করেছি, আমার মনে হচ্ছিল যে আমি এগুলা কোত্থেকে করে মানুষ, এগুলো কিভাবে করে। সো এরপরে ধীরে ধীরে আমি যখন প্র্যাকটিস করলাম, তখন আমার কাছে না অন্য সবার ভালো লাগতো না সেন্টেন্স কারেকশন, কিন্তু আমার সেন্টেন্স কারেকশন অনেক পছন্দ ছিল। মানে এই জিনিসটা করতে আমার এত ভালো লাগতো, আমি দেখা যেত যে আমার মনে হচ্ছিল যে আমি পড়াশোনা করছি, আমার মনে হচ্ছিল যে আমি টাইম পাস করছি। মানুষ টাইম পাস করার জন্য কি করে? গল্পের বই পড়ে, মুভি দেখে। আমি কি করতাম? আমি টাইম পাস করার জন্য সেন্টেন্স কারেকশন করতাম। সো তোমরা যদি এই সেন্টেন্স কারেকশনের টপিকটা একদম ভালোভাবে আয়ত্ত করে নিতে পারো, তাহলে কিন্তু খুবই, এখনই আমার হাত থেকে কলমটা পড়ে যেত, ওকে, তাহলে কিন্তু খুবই তোমাদের জন্য হেল্পফুল হবে এই সেন্টেন্স কারেকশনের টপিকটা তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করে নিতে পারো। ওকে, তো এখানে আমি সবার প্রথমে একটা এক্সাম্পল দিয়েছি, আমরা এক্সাম্পলটা একটু দেখি। আমি একটু সরে যাই, তাহলে তোমরা ভালোভাবে দেখতে পারবা। এটা খুবই বেসিক একটা এক্সাম্পল, এরকম সেন্টেন্স কারেকশন তোমরা লাখটা পাবা। আমি জাস্ট তোমাদের বেসিক সেন্টেন্স কারেকশনে কি কি ভুল হয় সেটা জাস্ট একটু পয়েন্ট আউট করার জন্য এটা একটা এক্সাম্পল দিয়েছি। ওকে, some bat caves, like honeybee hives, have residents that take on different duties such as defending the entrance. আমাদের সেন্টেন্স কারেকশনে তোমরা এতদিনে তো এটুকু জানার কথা যে আমাদের এই পার্ট যেটা দেয়, আন্ডারলাইন করা যে পার্টটা দেয়, এই আন্ডারলাইন পার্টটাকে আমাদের চেঞ্জ করতে হয় অ্যাকচুয়ালি। ওয়েট, ইয়েস, আমাদের এই আন্ডারলাইন পার্টটাকে আমাদের চেঞ্জ করতে হয়। তো এখানে আন্ডারলাইন পার্টটা কি আছে? আমরা এই পর্যন্ত ছিলাম, টেক অন ডিফারেন্ট ডিউটিস সাচ অ্যাজ ডিফেন্ডিং দ্য এন্ট্রান্স, অ্যাক্টিং অ্যাজ সেন্টিনেলস অ্যান্ড টু সাউন্ড আ ওয়ার্নিং অ্যাট দ্য অ্যাপ্রোচ অফ ডেঞ্জার, অ্যান্ড স্কাউটিং আউটসাইড দ্য কেভ ফর নিউ ফুড অ্যান্ড রুস্টিং সাইটস। আমরা সবার আগে আমাদের কাজটা হবে সেন্টেন্স কারেকশনে পুরো সেন্টেন্সটা একটু পড়া। 2 মিনিট টাইম নিয়ে আমরা যদি একটু কোয়েশ্চেনটা পড়ি, তাহলে আমাদের খুব বেশি ক্ষতি হবে না। কিন্তু আমরা যদি পুরাটা না পড়ে জাস্ট এইটুকু পার্ট পড়ে আমরা যদি অ্যান্সার করতে যাই, তাহলে আমাদের অ্যান্সার 100% ভুল হবে। বিকজ এই পার্টটুকু দেখে তোমার মনে হতেই পারে যে অ্যান্সার হবে এ, অ্যান্সার হবে বি, কিন্তু তুমি যদি পুরোটা ভালোভাবে না পারো, তুমি যদি কনটেক্সটটা না বুঝো, তুমি যদি না বুঝো যে এখানে সাবজেক্টটা কোন ফর্মে আছে, টেন্স কোন ফর্মে আছে, তাহলে তুমি বুঝবাই না যে এখানে অ্যাকচুয়ালি কোনটা হওয়া উচিত। আরেকটা ব্যাপার তোমরা খেয়াল করে দেখো, প্রত্যেকটা অপশন কিন্তু এখানে সিমিলার,
খুবই সিমিলার, একটা থেকে আরেকটা ডিফারেন্সিয়েট করা খুবই কঠিন। ওরা এটা ইন্টেনশনালি করে যাতে আমাদের পুরোটা পড়তে হয় একটা অ্যান্সার করার জন্য। ওরা এমনভাবে দেয় যাতে তুমি না বুঝতে পারো, তোমার মনে হবে বিও হবে অ্যান্সার, তোমার মনে হবে সিও হবে অ্যান্সার, কোনটা হবে এটা বোঝার জন্যই তোমাদের পুরোটা একদম ভালোভাবে পড়তে হবে। যেখানে ছিলাম আমরা পুরোটা পড়ার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের সবসময় শেষের দিকে গিয়ে কি নোটিস করবা জানো? তোমার প্রবলেম কিন্তু 5টার মধ্যে হবে না, তোমার প্রবলেম কোনটার মধ্যে হবে? তোমার প্রবলেম হবে 2টার মধ্যে, বড় জোর 3টার মধ্যে, যদি তুমি আরেকটু কি বলবো না পারো। কিন্তু মেইনলি তোমার প্রবলেম হবে 2টার ক্ষেত্রে, হয় এই 2 নাহলে এই 2। তুমি লাস্ট পর্যন্ত দাগাবা কোনটা, সেটাই সঠিক অ্যান্সার কখন হবে? যখন তুমি পুরোটা ভালোভাবে পড়বা, যখন তুমি পুরোটা কনটেক্সট বুঝবা, যখন বুঝবা যে সাবজেক্ট কোন ফর্মে আছে, টেন্স কোন ফর্মে আছে, তখন তুমি অ্যান্সার করতে পারবা। এই 2টার মধ্যে দেখবা যে একটা সূক্ষ্ম একটা ডিফারেন্স থাকবে, এমন একটা ডিফারেন্স থাকবে যে এটার জন্য ওই পরের অ্যান্সারটা ভুল আর আগের অ্যান্সারটা রাইট। আর ওটা ধরার জন্য আমাদের পুরোটা পড়তে হবে। সো আমরা পুরোটা পড়লাম, পড়ার পর কি মনে হয় এখানে কোনটা হওয়া উচিত? এখানে কোনটা হওয়া উচিত? এখানে অ্যান্সার হবে কি? আমাদের একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, প্যারালেলিজম বলে আমাদের একটা টপিক আছে। প্যারালেলিজম জিনিসটা কি পরের স্লাইডে আছে, আমরা সেটা দেখব, সমস্যা নেই। কিন্তু এইখানে আমাদের একটা ব্যাপার সবসময় মাথায় রাখতে হবে, আমাদের আগের ভার্বটা যেই ফর্মে থাকবে বা আগের যে আমাদের পার্টস অফ স্পিচটা যেই ফর্মে থাকবে, পরের জিনিসটা সেম ফর্মে থাকতে হবে। একটা যদি আমরা টু দিয়ে ভার্ব যোগ করি বা টু দিয়ে নাউন যোগ করি আর পরেরটা যদি আমরা আইএনজি দিয়ে যোগ করি, হবে না। দুইটা সেম হওয়া লাগবে। আমাদের প্রথমটা যদি আমরা আইএনজি দিয়ে যোগ করে ইউজ করি, আমাদের পরেরটাও আইএনজি দিয়ে যোগ করে ইউজ করতে হবে। তো এখানে দেখি আমরা দ্য এন্ট্রেন্স অ্যাক্টিং অ্যাজ সেন্টিনেলস অ্যান্ড টু সাউন্ড। আমি যে ভুলটা বললাম সেই ভুলটাই কিন্তু ওরা করেছে। দেখো, প্রথম পার্টে ওরা অ্যাক্টিং দিয়েছে ঠিকই, কিন্তু পরের পার্টটায় ওরা দিয়েছে টু সাউন্ড। আমি যেটা বললাম প্যারালেলিজম মানে হচ্ছে তোমার প্রথম পার্টটা যদি আইএনজি ফর্মে থাকে, তোমার পরের পার্টটাও আইএনজি ফর্মে থাকতে হবে। সো আমাদের অপশন নাম্বার 1 বাদ। 2 অপশনটা পরে দেখি, আমরা 3 অপশনটা দেখি। 3 অপশনটা কি দিয়েছে? টু অ্যাক্ট অ্যাজ সেন্টিনেলস অ্যান্ড সাউন্ড। এটা কি হবে? এটা হবে না, বিকজ এখানে প্রথমটা দেখো টু দিয়েছে, কিন্তু পরেরটাই ঠিকই আবার টু দেয় নাই, এটা বেস ফর্মে রেখে দিয়েছে। তাহলে কি হবে? আমাদের কি প্যারালেলিজমের সূত্রটা এটা ফলো করছে? করছে না। তার মানে আমাদের অপশন সিও বাদ। টু অ্যাক্ট অ্যাজ সেন্টিনেলস অ্যান্ড টু সাউন্ড। এখন এই জিনিসটা কিন্তু প্যারালেলিজমের সূত্র অনুযায়ী ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমরা যখন এরকম সেন্টেন্স কারেকশন করব, তখন আমাদের মাথায় রাখতে হবে যে ওরা কখনো এররগুলো এমনভাবে দেয় না যে শুধুমাত্র একটা টপিকেই ভুল আছে। প্যারালেলিজমে ভুল আছে ভালো কথা, আরও একটা জায়গা থেকে ওরা ভুল দিয়ে দেবে। এখানে ইডিওমেটিক ভাবে এখানে কিন্তু এই টু ফর্মটা বসে না। এটা প্যারালেলিজম অনুযায়ী যদিও এটা সত্য, কিন্তু এটা আরেকটা টপিক অনুযায়ী ভুল। সেই জন্য আমাদের গ্রামার ভালোভাবে জানতে হবে, কারণ মাল্টিপল দিক থেকে ওরা আমাদের কাটকা দেবে, আমাদের মাল্টিপল দিক থেকে ট্যাকেল করা লাগবে। সো আমরা অপশন ডিটাও আমাদের বাদ যাবে, অপশন ডিটাও বাদ চলে গেল। ই অপশন দেখি, টু অ্যাক্ট অ্যাজ আ সেন্টিনেল সাউন্ডিং। এটা কি হবে? আমরা একটু পড়ে দেখি, প্রথম থেকে না পড়ে। হ্যাভ রেসিডেন্টস দ্যাট টেক অন ডিফারেন্ট ডিউটিস সাচ অ্যাজ ডিফেন্ডিং দ্য এন্ট্রেন্স টু অ্যাক্ট অ্যাজ আ সেন্টিনেল সাউন্ডিং ওয়ার্নিং। হয়। আরও একটা তোমাদেরকে একটা ট্রিক বলি। আমাদেরকে ছোটবেলা থেকে টিচার অনেক সময় এটা বলে যে তুমি ইংলিশে বা অন্য কোথাও তোমার শুনে ভালো লাগছে দেখে কোনোটা দাগাবা না। এটা যতটাই সত্য, ট্রু, এটা সত্য, আমাদের গ্রামার অনুযায়ী তো দাগাতে হবে, এটা ট্রু। কিন্তু ইন মোস্ট কেসেস আমাদের কানেও যাতে ব্যাপারটা ভালোভাবে অ্যাপ্রোপ্রিয়েট শোনে, আমাদের সেদিকেও খেয়াল রাখতে হবে। বিকজ আমরা কিন্তু জানি, আমরা ইংলিশ ইউজ করি, হয়তো অনেক জায়গায় স্ট্যান্ডার্ড ইংলিশ ইউজ করি না, অনেক জায়গায় ইনফর্মাল ইংলিশ ইউজ করি, কিন্তু আমরা ইংলিশ জানি। তো কোনো একটা লাইন তুমি যদি এখানে বসাও, কোনো একটা অপশন বসাও, তারপর তুমি পুরোটা পড়ে দেখবা যে ডাজ ইট সাউন্ড অড। তুমি যখন রিডিং পড়বা তখন ভাববা যে এটাকে অড শোনাচ্ছে। এই অড শোনা বা ঠিক শোনা এই জিনিসটাও কিন্তু আমাদের অনেকটা হেল্প করে। এটা গতানুগতিক কোনো ট্রিক না, কিন্তু দিস হেল্পস আ লট। তুমি জানো, তুমি কিন্তু ইংলিশ অনেকই জানো, সেই জন্য তোমার পড়ে একটু বুঝতে হবে যে ডাজ ইট সাউন্ড অড। ইফ ইট সাউন্ডস অড, তখন তোমার দেখতে হবে যে আচ্ছা ইট ডাজ সাউন্ড অড, কিন্তু এটা কি গ্রামাটিক্যালি ট্রু? পরে দেখবা যে ওটা গ্রামাটিক্যালি ট্রু কিনা। যদি গ্রামাটিক্যালি ট্রু হয় তখন তোমার পুরো ব্যাপারটা আবার রিইভালুয়েট করতে হবে। কিন্তু তুমি যখন এভাবে দেখবা তখন দেখবা ইন মোস্ট কেসেসে ওটা গ্রামাটিক্যালি রং। সো ইট ম্যাটার্স তোমার এটা পড়ে অড সাউন্ড করে নাকি অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ড করে, ইট ডাজ ম্যাটার। তোমার এই জন্য পুরোটা পড়ে দেখতে হবে। আমাদের অপশন এটা কেন হলো না?
এই যে টু অ্যাক্ট অ্যাজ আ সেন্টিনেল সাউন্ডিং, আমরা যদি এটা এখানে বসে, ইট সাউন্ডস রিয়েলি অড, এটা বসে না, অ্যান্ড ইট ইজ গ্রামাটিক্যালি রং। সো আমাদের অপশন বাদ গেল কোনটা? এই জিনিসটাও কিন্তু অপশন টেস্টিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা ডাইরেক্ট মনে করো তুমি এই পুরোটা পড়েছো, তোমার মনে হচ্ছে তুমি শিওর অ্যান্সার বি হবে, আমরা এটা এতক্ষণে জেনে নিয়েছি, বিকজ দেখো বর্ণগুলো যেহেতু হচ্ছে না, অ্যাক্টিং অ্যাজ সেন্টিনেলস আইএনজি ফর্ম যুক্ত আছে, অ্যান্ড সাউন্ডিং আইএনজি ফর্ম যুক্ত আছে, প্যারালালিজমের ফর্মটা ওরা ফলো করছে, তার মানে আমরা শিওর এটা বি। কিন্তু তুমি যদি সবগুলো অপশন ইভ্যালুয়েট না করে পুরোটা পড়ে জাস্ট ডাইরেক্ট বি অ্যান্সার দাগা দিতা, তখন কিন্তু খুবই একটা বড় গ্যাম্বল হয়ে যেত, বিকজ বি অ্যান্সার তোমার মনে হচ্ছে কিন্তু অন্যগুলো যে না, তোমার সেটাও শিওর হতে হবে। সেই জন্য প্রত্যেকটা অপশন, এই জিনিসটা আমি প্রথম খুবই ভুল করতাম। আমি পড়তাম, তারপর মনে হতো যে এটা অ্যান্সার ঠিক, দাগা দিয়ে আসতাম। বেশিরভাগ ক্ষেত্রে কি হতো, ওটা ভুল অ্যান্সার, বিকজ আমি বাকিগুলো চেকও করে নাই। সব চেক করতে হবে, সব যদি আমরা চেক না করি তাহলে দেখা যাবে যে সঠিক অ্যান্সার ওটা কাছাকাছি ছিল, কিন্তু একদম এক্স্যাক্ট যে অ্যান্সারটা ওটা আমি একটুর জন্য মিস করে দিয়েছি। সেই জন্য সবগুলো অপশন আমাদের রিভ্যালুয়েট করতে হবে। সো আমরা সবগুলো অপশন চেক করার পরে, পুরো কনটেক্সটটা পড়ার পরে আমরা ডিসাইড করলাম কি অ্যান্সার হবে বি। পরে দেখে আমরা এখন বি অ্যান্সারটা বসানোর পরে পুরো জিনিসটা কিরকম শোনায়। Some bad caves like honeybee hives have residents that take on different duties such as defending the entrance, acting as sentinels and sounding warning at the approach of danger, and scouting outside the cave for new food and roosting sites. এখানেও কিন্তু আইএনজি ফর্মটা ইউজ হয়েছে। সো তোমার এই জিনিসটাও খেয়াল রাখতে হবে পুরা জিনিসটা কোন ফর্মে আছে। প্যারালিজম এই জন্যই অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, এই জন্যই আমি এই টপিকটার কিছু জিনিস অ্যাড করেছি। প্যারালেল স্ট্রাকচার, বাংলায় আমরা প্যারালেল মানে জানি কি, প্যারালেল শব্দটার একদম এক্স্যাক্ট অর্থটা আমার ঠিক মাথায় আসছে না, কিন্তু সমান সমান থাকে, যেটা দুই পক্ষ সমান, প্যারালেল। এই জিনিসটাই আমরা এখানে স্ট্রাকচারটা ফলো করি। এটা এই স্ট্রাকচারটা দিয়ে মেনলি কি বোঝায়, আমরা আসলে আগে ইংলিশের সংজ্ঞাটা পড়ি, কি লিখেছি আমি। When information in a sentence is given in the form of a list or series, all components must be grammatically parallel or equal. All components must be grammatically parallel or equal, মানে যতগুলো আমাদের জিনিস আছে একটা সেন্টেন্সের মধ্যে সবগুলোকে গ্রামার অনুযায়ী প্যারালেল বা সমান হতে হবে, ইকুয়াল হতে হবে। ওরা কোনো ডিসক্রিমিনেট করে না, ওরা চায় সবাই সমান থাকুক। এটার জন্য প্যারালেল স্ট্রাকচার। There may be only 2 components or 3, maybe many components in a list. However, if the first is, for example, an infinitive, the rest must also be infinitives. যেটা আমি বললাম, প্রথমটা যদি 2 প্লাস ভার্ব ফর্মে থাকে, পরেরটাও 2 প্লাস ভার্ব ফর্মে থাকবে। প্রথমটা যদি আইএনজি ফর্মে থাকে, পরেরটা আইএনজি ফর্মে থাকবে। সব কেসেসের ক্ষেত্রে সেম জিনিস, প্রথমটা যেই ফর্মে থাকে, বাকিটা যেই ফর্মে থাকে, আরেকটা জিনিসও সেম ফর্মে থাকবে। ও একা ডিফারেন্ট হতে পারবে না, আমরা এটা অ্যালাউ করি না। আমরা চাই সবাই সমান থাকুক, সবাই ভালো থাকুক। ওকে, for example, an infinitive, the rest must also be infinitives. Consider the following correct and incorrect sentence. ওকে, আমরা কয়েকটা এক্সাম্পল অ্যাড করেছি। এক্সাম্পল দেখো, নট প্যারালেল মানে প্রথমটা ইনকারেক্ট, আমরা তো এটা বুঝতেই পারছি। পিটার ইজ রিচ, হ্যান্ডসাম অ্যান্ড মেনি পিপল লাইক হিম। এটা কি পসিবল? পিটার নিয়ে আমরা কথা বলতেছি আর এখানে অ্যান্ড দিয়ে আমরা আবার মেনি পিপল লাগাই দিলাম, এটা কি সম্ভব? সম্ভব না। আমরা পিটার নিয়ে কথা বলতেছি, আমরা পিটার নিয়েই কথা বলবো। পিটার ইজ রিচ, হ্যান্ডসাম অ্যান্ড মেনি পিপল লাইক হিম, সেই জন্য একটা ইনকারেক্ট সেন্টেন্স। প্যারালেল সেন্টেন্সটা কি হবে? পিটার ইজ রিচ, হ্যান্ডসাম অ্যান্ড পপুলার। কারণ এখানে আমরা মেনলি কি নিয়ে কথা বলছি? আমরা এখানে কথা বলছি পিটারের বৈশিষ্ট্য নিয়ে। পিটার কি? ধনী। পিটার কি? অনেক সুন্দর, হ্যান্ডসাম, আবার পপুলারও, ওকে আবার সবাই পছন্দও করে। আই মিন, একটা মানুষ যদি রিচ আর হ্যান্ডসাম হয়, ওকে কেন মানুষ পছন্দ করবে না? সো আমরা এই জিনিসটা যদি, ওটাই আমরা মিন করতে চাচ্ছি, ওরা যেটা লিখেছে আমরা ওটাই মিন করতে চাচ্ছি, কিন্তু আমরা একটু ডিফারেন্ট ফর্মে নিব যাতে প্যারালাল স্ট্রাকচারটা মেনটেন করে। পিটার ইজ রিচ, হ্যান্ডসাম অ্যান্ড পপুলার। দেখো, রিচ যেই ফর্মে আছে, হ্যান্ডসাম যেই ফর্মে আছে, পপুলারও কি সেম ফর্মে নেই? সেম ফর্মে আছে। দ্যাট ইজ ওয়াই এটা একটা প্যারালাল স্ট্রাকচার আর এটা প্যারালাল স্ট্রাকচার না। আমাদের এই ডিফারেন্সটাই ধরতে হবে যে মিনিং সেম থাকলেও আমাদের মনে রাখতে হবে স্ট্রাকচারও সেম রাখতে হবে। আর এটা আমরা নট প্যারালাল যদি দেখি, মিস্টার হেনরি ইজ আ লয়ার, আ পলিটিশিয়ান অ্যান্ড হি টিচেস। এটা কি হয়? ও একটা লয়ার, ও একটা পলিটিশিয়ান অ্যান্ড হি টিচেস। না, আমরা এখানে একটা প্রফেশন নিয়ে কথা বলছি। আমরা এখানে যে ফর্মে আছে, হি টিচেসটা কি সেম ফর্মে আছে? না, আমাদের সেম ফর্মে রাখতে হবে, কারণ আমরা সবাই চাই ইকুয়াল থাকুক। প্যারালাল স্ট্রাকচারটা তাহলে কি হবে? আমরা যদি সেম মিনিংয়ে চাই, কিন্তু আমরা চাই সবাই সমান থাকুক, ইকুয়াল থাকুক। মিস্টার হেনরি ইজ আ লয়ার, আ পলিটিশিয়ান অ্যান্ড আ টিচার। টিচার কি করে? হি টিচেস। ও হেনরি কি করে? বলছে হি টিচেস, মানে সেম জিনিসটাই বোঝানোর জন্য আমরা টিচার ইউজ করেছি, কিন্তু আমরা এখানে মেনটেন করেছি যাতে সবাই সব সেম স্ট্রাকচারে থাকে।
এটাই হচ্ছে আমাদের প্যারালালের উদ্দেশ্য। আমরা যখন সেন্টেন্স কারেকশন করব তখন অনেক জায়গায় এটা তো খুবই একটা ইজি এক্সাম্পল, কিন্তু তোমার যখন পরীক্ষা আসবে তখন এত ইজি এক্সাম্পল দিবে না, তোমার দেবে এত বড় বড় একটা সেন্টেন্স, তুমি বুঝবাই না যে কোনটার সাথে তোমার প্যারালাল মেনটেন করতে হবে। সেই জন্যই কিন্তু আমরা আটকায় যাই, আর সেই জন্যই আমাদের এই টপিকটা খুব ভালোভাবে বুঝতে হবে, বিকজ মোস্ট অফ দ্য সেন্টেন্স কারেকশন কোয়েশ্চেন্স হ্যাভ দিস এক্স্যাক্ট প্রবলেম। এইটা নিয়ে আমি যতগুলো সেন্টেন্স কারেকশন করেছি সোফার, এই প্যারালাল স্ট্রাকচার নিয়ে প্রায় 60% যদি আমি বলি, 60% সেন্টেন্স কারেকশনের কোয়েশ্চেন হচ্ছে প্যারালাল স্ট্রাকচারের এররের উপর ডিপেন্ড করে। সেই জন্যই আমি এই টপিকটা ইনক্লুড করেছি, বিকজ এই টপিকটা তোমার একদম কোর ভাবে জানা লাগবে, যাতে তোমার পরীক্ষায় সেন্টেন্স স্ট্রাকচার বলো, এরর ডিটেকশন বলো, বা তোমার মনে করো তুমি একটা প্যারাগ্রাফ লিখবা, তখনও তোমার যাতে এই গ্রামার এই সিলি মিস্টেকটা না হয়। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল অ্যাড করেছি, দেখি কি এক্সাম্পল। The Gorton Dodd bill requires that a bank disclose to their customers how long they will delay access to funds from deposited checks. As usual, আমরা প্রথমে কোয়েশ্চেনটা পড়বো, তারপরে আমরা হচ্ছে অপশনস ইভ্যালুয়েট করব। প্রথম অপশনটা দেখি। প্রথম অপশনটা সবসময় নোটিস করবা যে বাক্যতে যেই পার্টটা দেওয়া থাকে ওটাই হচ্ছে প্রথম অপশনে আবার ইনক্লুড করে দেয়। সো প্রথম অপশনটা আমরা না পড়ি, সেকেন্ড অপশনটা আমরা পড়ি। A bank to disclose to their customers how long they will delay access to funds from a deposited check. সবার আগে এটা ভুল। কেন ভুল? বিকজ রিকোয়ার্স আছে। এই রিকোয়ার্স থাকলে, আমি এটার কালারটা একটু চেঞ্জ করে নিই, সব হলুদ হলুদ দেখতে কিরকম যেন লাগছে। ওকে, এই যে রিকোয়ার্স যখন থাকবে, এই রিকোয়ার্সের পরে আমাদের একটা দ্যাট দিতেই হবে, একটা দ্যাট আমাদের মাস্ট দেওয়াই লাগবে। সো আমরা এই ট্রিকটা কিন্তু খাটাতে পারি। এখন আমরা একটু অপশনগুলো চেক করি যে কোথায় কোথায় দ্যাট নাই, ওটা আগে আমরা কেটে দিব। এই যে এখানে একটা দ্যাট নাই, বাদ, আউট। আবার কোথায় দ্যাট নাই, এখানে একটা দ্যাট নাই, বাদ, আউট। এখন আমাদের খেলতে হবে এই তিনটা এক্সাম্পল নিয়ে। আসো আমরা দেখি। অপশন ইটা দেখি, দ্যাট ব্যাংকস ডিসক্লোজ টু ইটস কাস্টমার্স হাউ লং অ্যাক্সেস টু ফান্ডস ফ্রম দেয়ার ডিপোজিটেড চেক ইজ টু বি ডিলেড। আরেকটা জিনিস এখন তোমার দেখা লাগবে, সেটা আমি পরের স্লাইডে অ্যাড করেছি, কিন্তু তোমাকে এখনই বলে নেই, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। অবশ্যই শুনেছো এটার কথা। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট হচ্ছে প্যারালাল স্ট্রাকচারের মতো এমন একটা টপিক যেটা তোমার সব সেন্টেন্স কারেকশনের মধ্যে কোনো না কোনোভাবে ওরা ঢুকায় দেয়, কোনো না কোনোভাবে তোমাকে ওরা এটা দিয়েই আটকাবে। সো এখানে দেখো ওরা আমাদেরকে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টে কিভাবে আটকেছে। এখানে ওরা দিল ইটস, এখানে আবার ওরা দিল দেয়ার। একটা জিনিসের ক্ষেত্রে ওরা সেম জিনিসকে রেফার করতে দুই ধরনের প্রোনাউন ইউজ করলো, পসিবল? ইট, দেয়ার, আমরা কি সেম জিনিসকেই বোঝাতে পারি? আমরা যদি ওখানে ইটস বলি তাহলে আমাদেরকে এখানেও ইটস প্রোনাউনটাই ইউজ করতে হবে। আমরা একজনকে রেফার করতে একবার প্লুরাল প্রোনাউন ইউজ করব, একবার সিঙ্গুলার প্রোনাউন ইউজ করব, হয় না তো এভাবে। সেই জন্য এখানে দেয়ার হবে না, ইটস যেহেতু বসেছে। সো আমাদের এইখানে এই অপশনটা বাদ গেল। আমাদের হাতে এখন কি আছে? এ আর সি অপশন আছে। এই অপশনটা পড়ি, দ্যাট আ ব্যাংক ডিসক্লোজ টু দেয়ার কাস্টমার্স হাউ লং দে উইল ডিলে অ্যাক্সেস টু ফান্ডস ফ্রম ডিপোজিটেড চেকস। এই অপশনটা বাই ইটসেলফ, ও যদি একা থাকতো, ও যদি কোনো সেন্টেন্সে না বসতো, ও কিন্তু ঠিক ছিল, ও কিন্তু ঠিক আছে। দেখো এখানে ওরা দেয়ার ইউজ করেছে, আবার ওরা এখানে দে ইউজ করেছে, ওরা নিজেদের মধ্যে ঠিক আছে, কিন্তু এখানে কাকে কাকে রেফার করছে এটা আমাদের দেখতে হবে। ব্যাংককে। একটা ব্যাংক কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সেই জন্য আমরা কি এখানে দেয়ার, দে এগুলো ইউজ করতে পারি? পারি না। এই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের জন্য আমাদের অপশন এটা বাদ চলে গেল। তাহলে এই জন্য আমি তোমাদেরকে বলছি যে অপশন টেস্টিং কেন এতটা ইম্পর্টেন্ট, বিকজ অপশন টেস্টিং করার পর তুমি দেখবা তোমার সঠিক অ্যান্সার খোঁজাও লাগছে না, তোমার অ্যান্সার খোঁজা লাগছে ভুল কোনটা। এটা কিন্তু খুব চমৎকার একটা ট্রিক দিয়ে দিলাম আমি। যখন এরকম সেন্টেন্স কারেকশন তোমরা সলভ করবা তখন সঠিক অ্যান্সার খোঁজার চেয়ে ট্রাই টু আইডেন্টিফাই যে ভুল অ্যান্সার কোনগুলা। এই যে দেখো, আমি কিন্তু সবার আগে কি আমি অ্যাটেম্প্ট করেছি যে কোনটা সঠিক অ্যান্সার আমার সেটা বের করতে হবে, আমি কি সেভাবে অ্যাটেম্প্ট করেছি? করিনি। আমি সবার আগে ভুলগুলো আইডেন্টিফাই করলাম, আর ভুলগুলো আইডেন্টিফাই করার পরে কি হলো, আমার 4টা অপশনই বাদ চলে গেল, আমার কাছে তাহলে একটা অপশনই থাকছে। তাহলে আমার বুঝতেই হবে যে ওই একটা অপশনই সঠিক অপশন, তাই না? এই জন্যই অপশন ইভ্যালুয়েট করা এতটা ইম্পর্টেন্ট। এখন আমরা এই জিনিসটা যদি সেন্টেন্সে বসাই তাহলে কি হয়? The Gorton Dodd bill requires that a bank disclose to its customers how long it will delay access to funds from deposited checks. See?
এখানে একটা ব্যাংক একটা সিঙ্গুলার জিনিস বোঝাচ্ছে, সেই ব্যাংকটাকে বোঝানোর জন্য ইটস ইউজ করেছে, আবার এখানে ইট ইউজ করেছে। সব কি সুন্দর একটা হারমোনির মধ্যে আছে, কেউ কারোর সাথে বিরোধ নাই, সবাই সমান, সবাই ইকুয়াল। এই জন্য এইটা হচ্ছে একদম পারফেক্ট অ্যান্সার। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ইজ দ্যাট ক্লিয়ার? এই জন্যই আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা এত ইম্পর্টেন্ট। আমরা নেক্সট টপিকে চলে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে আমরা এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। খুবই ইম্পর্টেন্ট টপিক। আমরা এটার একটা এক্সাম্পল দেখলাম যে কিভাবে আমাদেরকে আটকায় দেবে, একদম নাকের ডগা দিয়ে যাবে। সঠিক অ্যান্সার ভুল অ্যান্সার সব নাকের ডগা দিয়ে যাবে, আমাদেরকে একদম খপ করে ধরা লাগবে। সে খপ করে ধরার অ্যাবিলিটিটা আমাদের কোত্থেকে আসবে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি আমাদের জানা থাকে। সেই জন্য এই টপিকটা এতটা ইম্পর্টেন্ট। এটা খুবই বেসিক একটা টপিক। মানুষজন ভাবে আমি তো পারি, আমার নতুন করে জানা লাগবে না, কিন্তু ভুল হয় কোথায় গিয়ে? এক্সামে অ্যান্সার করতে গিয়ে। তখন বোঝা যায় কটটুক পারে, তখন বোঝা যায় যে আসলে পারে কটটুক। তো আমরা একটু দেখি এটা কি জিনিস। রিমেম্বার দ্যাট দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব ইন আ সেন্টেন্স মাস্ট অ্যাগ্রি ইন পারসন অ্যান্ড নাম্বার। খুবই একটা সিম্পল সেন্টেন্স, কিন্তু খুবই গুঁড়ো একটা তথ্য আমাদের দিয়ে দিল। and subject and verb in a sentence must agree in person and number. একটা সাবজেক্ট যদি সিঙ্গুলার ফর্মে থাকে, একটা ভার্বও সিঙ্গুলার ফর্মে থাকবে। একটা সাবজেক্ট যদি প্লুরাল ফর্মে থাকে, একটা ভার্বও প্লুরাল ফর্মে থাকবে। একদম ওরা হাতে হাত মিলে চলবে, কেউ কারো থেকে ডিফারেন্ট হবে না। ও যদি সিঙ্গুলার হয়, ভার্ব যদি এদিকে প্লুরাল হয়, তাহলে বিরোধ লেগে যাবে, তাহলে এটা গ্রামাটিক্যালি রং সেন্টেন্স। সেই জন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে একটা ভার্বের সাবজেক্ট আর ভার্ব কি মিলেমিশে আছে নাকি ওদের মধ্যে বিরোধ আছে। বিরোধ আছে, বাদ, রং অ্যান্সার। একটু আমরা এক্সাম্পল দেখি। দ্য এলিভেটর ওয়ার্কস ভেরি ওয়েল। এটা কি রাইট? এটা রাইট, বিকজ দেখো দ্য এলিভেটর এখানে কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। একটা এলিভেটর বোঝাচ্ছে, একটা লিফট বোঝাচ্ছে। এই এলিভেটর যেহেতু সিঙ্গুলার, সেই জন্য ভার্বও সিঙ্গুলার ফর্মে বসেছে, পাশে এস বা ইএস যোগ হয়েছে। ওয়ার্কস ভেরি ওয়েল, সেই জন্য আমাদের এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী দিস ইজ আ রাইট সেন্টেন্স। এখন আমাদের যদি একটা এলিভেটর না হয়, আমাদের যদি মাল্টিপল এলিভেটর হয়, দ্য এলিভেটরস, এখন কি আর সাবজেক্ট সিঙ্গুলার ফর্মে আছে? নেই, এখন সাবজেক্ট আছে প্লুরাল ফর্মে। তো সাবজেক্ট, আমি কি বললাম, সাবজেক্ট আর ভার্ব সবসময় হাতে হাত রেখে চলবে। সেই জন্য সাবজেক্ট যখন প্লুরাল হয়ে গেল, তখন ভার্ব ভাবলো আমি একা সিঙ্গুলার থেকে কি করবো, এখন আমারও প্লুরাল হওয়া লাগবে, যেহেতু আমরা মিলেমিশে থাকবো। সেই জন্য এখানে ওয়ার্কসটা কি হয়ে গেল? ওয়ার্ক। দিস ইজ দ্য ডিফারেন্স। যখন সাবজেক্ট চেঞ্জ হবে, সাথে সাথে ভার্বও চেঞ্জ হবে, আর সাবজেক্টের সাথে সাথে ভার্ব হাতে হাত মিলে থাকবে। তো যখনই আমরা একটা সেন্টেন্স কারেকশন করব বা এরর ডিটেকশন করব বা একটা প্যারাগ্রাফে লিখবো না কেন, আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে পৃথিবীর অন্য কোথাও আগুন লেগে যাক না কেন, আমাদের সাবজেক্ট আর ভার্বের মধ্যে কোনো বিরোধ লাগা যাবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাই। আরও কিছু আমি এক্সাম্পল দিয়েছি এই সেম টপিকের উপর। দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস ইজ ভেরি ইন্টারেস্টিং। এইভাবে কিন্তু এটা কিন্তু একটা ছোট্ট একটা এক্সাম্পল, কিন্তু এরকম ভাবে কিন্তু ওরা তোমাকে কনফিউজ করে দিবে। দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস ইজ ভেরি ইন্টারেস্টিং। এখানে একটা তুমি ব্যাপার দেখো, দ্য স্টাডি এটা কিন্তু সিঙ্গুলার ফর্মে আছে। থাম, আমি কালারটা চেঞ্জ করে নেই তো, সাদার উপর সাদা ভালো লাগে না, আসলে আমরা হলুদ কালার নেই। ওকে, দ্য স্টাডি সিঙ্গুলার ফর্মে আছে, ল্যাঙ্গুয়েজেস প্লুরাল ফর্মে আছে। এখন তোমার মাথায় বাজ ভেঙে পড়বে, আচ্ছা আপু এখন কি হবে? সাবজেক্ট তো সিঙ্গুলারও আছে, সাবজেক্ট তো প্লুরালও আছে, এখন ভার্ব কি হবে? তখন তোমার মাথা ঠান্ডা রেখে ভাবা লাগবে যে ওরা এটাই চায়, তোমার মাথাটা পেঁচায় যাক, ওরা এটাই চায়। তখন তুমি দেখবা যে অ্যাকচুয়াল সাবজেক্ট কোনটা, অ্যাকচুয়ালি সাবজেক্ট কোনটা, পুরো জিনিসটার মধ্যে মেইন ক্যারেক্টারকে, তোমার তখন সেটা বের করা লাগবে। পড়ে দেখো, দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস ইজ ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, ওরা কি এখানে ল্যাঙ্গুয়েজেস নিয়ে কথা বলেছে নাকি দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস নিয়ে কথা বলেছে? ওরা এখানে দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস নিয়ে কথা বলেছে। এখানে ল্যাঙ্গুয়েজেস মেইন ক্যারেক্টার না, এখানে ল্যাঙ্গুয়েজেস স্টাডিটা মেইন ক্যারেক্টার। আমাদের মেইন ক্যারেক্টার, মেইন সাবজেক্টটা ধরতে হবে। মেইন সাবজেক্টের উপর ডিপেন্ড করেই কিন্তু ভার্ব থাকে। অন্য যত সাইড ক্যারেক্টার আছে উই ডোন্ট কেয়ার, আমাদের খালি মেইন ক্যারেক্টার লাগবে। এখানে মেইন ক্যারেক্টারকে দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস, আর দ্য স্টাডি কি ফর্মে আছে? সিঙ্গুলার ফর্মে আছে। সেই জন্য এখানে ইজ বসেছে, কারণ সাবজেক্ট যেই ফর্মে থাকবে ভার্বও সেম ফর্মে থাকবে, এটাই নিয়ম। ওকে, আমরা নেক্সট এক্সাম্পলে যাই। সেভারাল থিওরিজ অন দিস সাবজেক্ট হ্যাভ বিন প্রপোজড। সেভারাল থিওরিজ অন দিস সাবজেক্ট হ্যাভ বিন প্রপোজড। এখানে আমাদের সাবজেক্টকে সেভারাল থিওরিজ, রাইট? সেভারাল থিওরিজ কি সিঙ্গুলার ফর্মে আছে না প্লুরাল ফর্মে আছে? প্লুরাল ফর্মে আছে। সেই জন্য আমাদের ভার্ব কি ফর্মে থাকবে? আমাদের ভার্ব থাকবে প্লুরাল ফর্মে।
এখানে কিন্তু হ্যাজ বসেনি। এটা যদি সিঙ্গুলার ফর্মে থাকতো তাহলে কিন্তু হ্যাজ বসতো, এখানে কিন্তু হ্যাজ বসেনি। এই জন্য আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা জানা খুবই 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 দরকার। আরও একটা এক্সাম্পল দেখি, দ্য ভিউ অফ দিস ডিসিপ্লিনস ভ্যারাইজ ফ্রম টাইম টু টাইম। বাকিগুলো তোমরা নিজেরাই পারবা, তোমাদের জানা হয়ে গিয়েছে, বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। ওকে, আমাদের আরও একটা টপিক খুবই ইম্পর্টেন্ট, ভার্বাল ইডিয়ম। ভার্বাল ইডিয়ম জিনিসটা কি? A verbal idiom is a group of words containing a verb that has a meaning different from the meaning of any individual word within it. সঙ্গদোষে লোহা ভাসে, জিনিসটা আমরা জানি। আমি এখন একটা ভালো মানুষ, আমার সাথে যদি এখন একটা খারাপ মানুষ থাকে, আমি যতই চেষ্টা করি না কেন আমার মিনিং একটু চেঞ্জ হয়ে যাবে, আমি একটু খারাপ মানুষ হয়ে যাব, সেও হয়তো একটু ভালো মানুষ হয়ে যাবে। তো যখন এরকম দুইটা ওয়ার্ড একসাথে বসে তখন ওরা আর ওদের ইন্ডিভিজুয়াল মিনিংটা অনেক ক্ষেত্রেই প্রকাশ করে না, তখন ওরা দুইজন মিলে একটা নতুন মিনিং প্রকাশ করে। এটার সাথে আমরা বাংলায় আমরা যখন বাগধারা পড়ি তখন আমরা যখন বলি পটল তোলা, আমরা কি অ্যাকচুয়ালি বুঝাচ্ছি যে সে পটল তুলবে, সে পটল তুলতে যাচ্ছে? না, আমরা বুঝাচ্ছি যে মানুষটা মারা যাবে। সেম জিনিস ভার্বাল ইডিয়ম, এখানে একদম যে ওয়ার্ডের যে অ্যাকচুয়াল মিনিং আছে সেটা অনেক সময় বোঝায় না, অনেক সময় দুইটা ওয়ার্ড একসাথে বসে অন্য কিছু বোঝায়, এন্ড এটা আমাদের বুঝতে হবে। আর ভার্বাল ইডিয়মের ক্ষেত্রে মোস্ট কেসেসে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডই বসে, ওরা জোড়ায় জোড়ায় থাকে, ওরা সেই বেস্ট ফ্রেন্ড যারা ছোটবেলা থেকে একসাথে থাকে, ওদেরকে আলাদা করা যাবে না। ও আছে মানে ও আছে, ও আছে মানে ও আছে, একসাথে থাকবে। এই ওয়ার্ডগুলো হচ্ছে ভার্বাল ইডিয়মস। আমরা কিছু এক্সাম্পল দেখি। ডু অ্যাওয়ে উইথ, এটা দুইটা ওয়ার্ডের না, এটা তিনটা ওয়ার্ডের একটা ইডিয়ম। ডু অ্যাওয়ে উইথ, এটা দিয়ে আমরা কি বুঝাই? এলিমিনেট করা, গেট রিড অফ, কোনো কিছু বাদ দেওয়া, কোনো কিছু থেকে আমাদের কি বলবো ছুটকারা পাওয়া, এটা বোঝায় ডু অ্যাওয়ে উইথ। আমরা একটু সেন্টেন্সটা পড়ি। বিকজ অফ দ্য ইনক্রিজিং নাম্বার অফ প্রবলেমস ক্রিয়েটেড আফটার দ্য ফুটবল গেমস, দ্য ডিরেক্টর হ্যাজ ডিসাইডেড টু ডু অ্যাওয়ে উইথ অল স্পোর্টস অ্যাক্টিভিটিস। এখানে আমরা ভার্বাল ইডিয়ম ইউজ করেছি। আমরা এখানে চাইলেই ডু এর পরে অন্য ওয়ার্ড বসাতে পারতাম না, আমরা ডু অ্যাওয়ে এর পরেও অন্য ওয়ার্ড বসাতে পারতাম না। আমাদের সেন্টেন্স কারেকশন বা এরর ডিটেকশনে বা ফিল ইন দ্য গ্যাপসে কিরকম ভাবে আসবে? ডু অ্যাওয়ে এর পরে ধরো এই জিনিসটা দিল না, এখানে একটা গ্যাপ দিয়ে দিল, তোমার এখন বসাতে হবে এখানে কি অফ বসবে, না ইন বসবে, না অ্যাট বসবে, না উইথ বসবে। তুমি তখন কিভাবে জানবা সেটা? তুমি যদি ভার্বাল ইডিয়মস জানো। সেই জন্য ভার্বাল ইডিয়মস একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, আর এখানে মানুষের গণহারে ভুল হয়, এই জন্য ভার্বাল ইডিয়মস আমাদের জানতে হবে। এইটা একটা যেমন জানার মতো ভার্বাল ইডিয়ম, ডু অ্যাওয়ে উইথ, ডু অ্যাওয়ে উইথ, এই তিনটা ওয়ার্ড একসাথে বসে। সেন্টেন্সটার মিনিং কি? বিকজ অফ দ্য ইনক্রিজিং নাম্বার অফ প্রবলেমস ক্রিয়েটেড আফটার দ্য ফুটবল গেমস, দ্য ডিরেক্টর হ্যাজ ডিসাইডেড টু ডু অ্যাওয়ে উইথ অল স্পোর্টস অ্যাক্টিভিটিস। মানে ফুটবল গেমের পর এতই ঝামেলা হয়েছে যে ডিরেক্টরের মাথা নষ্ট হয়ে গেছে, ও ভাবছে সব অ্যাক্টিভিটিস বন্ধ, গেট রিড অফ, এলিমিনেট, ডু অ্যাওয়ে উইথ। এই মিনিংটাই বুঝিয়েছে। আমরা কিন্তু ডু দিয়ে অন্য মিনিং জানি, অ্যাওয়ে দিয়ে অন্য মিনিং জানি, উইথ দিয়ে অন্য মিনিং জানি, কিন্তু তিনটা একসাথে যখন বসেছে তখন কিন্তু এই মিনিংটা বোঝায়। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সি অ্যাবাউট, কনসিডার করা, অ্যাটেন্ড করা। My neighbor is going to see about getting tickets for next Saturday's football game. আমার প্রতিবেশী নেক্সট স্যাটারডের জন্য টিকিট নেওয়ার কথা ভাববে, কনসিডার করে দেখবে। এখানে সি এর পরে ধরো তোমার যদি এখন একটা সি অ্যাবাউট কোথায়, এই যে সি এর পরে তোমার যদি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়ে দেয়, তারপর এখানে যদি একটা ব্ল্যাঙ্ক দেয়, তুমি তো জানবা না যে এখানে বসবে এটাকে যদি তুমি ভার্বাল ইডিয়মস না জানো। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই ভার্বাল ইডিয়মস জানা খুবই 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 ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু নো সার্টেন ওয়ার্ডসের পরে কোন ওয়ার্ডটা বসে তোমার এটা জানতে হবে। আমি আরও কিছু ইম্পর্টেন্ট ভার্বাল ইডিয়মস অ্যাড করেছি, এই যে তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে আদার ইম্পর্টেন্ট ইডিয়মস আছে যেমন কল অন, কেয়ার ফর, ব্রিং আপ, চেক আউট, ব্রেক অফ, কাউন্ট অন, কাম অলং উইথ অ্যান্ড মেনি মোর। এইগুলো হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভার্বাল ইডিয়মস। আমি বেছে বেছে এগুলোই রেখেছি বিকজ এগুলোও ঘুরে ফিরে আসে। অন্য অনেক ভার্বাল ইডিয়মসই আছে, কিন্তু তুমি সবসময় দেখবা যে কোনগুলো ঘুরে ফিরে আসে। এটা কিভাবে করবা? যখন তুমি সেন্টেন্স কারেকশন সলভ করবা তখন একটা জায়গায় মনে করো একটা ভার্বাল ইডিয়ম পেয়ে গেলা, ওটা তুমি জাস্ট মিনিং দেখে পেজ উল্টা যাবা না, একটা খাতায় নোট করবা যে এইটার এই মিনিং। তখন তোমার যখন দিন শেষে সবগুলো সেন্টেন্স কারেকশন একটা সার্টেন বইয়ের হয়ে যাবে, দেখবা যে এতগুলো ভার্বাল ইডিয়ম জমেছে, এগুলোই ঘুরে ফিরে আসে, তোমার আলাদা করে কিছু পড়াও লাগবে না। বাট আমি এগুলো হচ্ছে ঘেটে বের করেছি যে এগুলাই মোস্ট কেসেসে ইউজ হয়। সো দিস উইল বি হেল্পফুল, আই হোপ। এরপরে আমরা আসি রেডান্ডেন্সি। জিনিসটা কি? আ সেন্টেন্স ইন উইচ সাম ইনফরমেশন ইজ আননেসেসারি। সব দুনিয়ার সব কিছুই কি গুরুত্বপূর্ণ? একটা সেন্টেন্সের সব কিছুই কি ইম্পর্টেন্ট? না। একটা সেন্টেন্স অক্সিলিয়ারি বা একটা বি ভার্বের ইম্পর্টেন্স যতটা বেশি, কমপ্লিমেন্টের ইম্পর্টেন্স কি সেম?
না, সবার ইম্পর্টেন্স সেম না। আমরা একটু আগে যে ইকুয়ালিটির কথা বললাম, সবখানে ইকুয়ালিটি খাটে না। ওকে, repeated is called redundancy. Given next are some word combinations that are always redundant and thus should never be used. এমন অনেক ওয়ার্ডের কম্বিনেশন আছে যেটা আমাদেরকে এক দেখায় মনে হয় যে এটা সম্ভব, এটা হয়, এটা হইতে পারে, কিন্তু ওগুলো রেডান্ডেন্ট, মানে আননেসেসারি। আমাদের ইংলিশ বলো বাংলা বলো, কেউ কখনো আননেসেসারি জিনিস জানতেও চায় না, জানার দরকারও নাই। যেটা জানার দরকার নেই সেটা আমরা কেন জানবো? এই জন্য রেডান্ডেন্সি টপিকটা আমাদের বুঝতে হবে যে একটা সেন্টেন্সের মধ্যে কোন পার্টটা নেসেসারি আর কোন পার্টটা ডাবল হচ্ছে, কোন পার্টটা রিপিট হচ্ছে, কোন পার্টটা আমাদের দরকার নেই, ওই পার্টটা আমরা ফেলে দিব। সেই জন্য আমাদের রেডান্ডেন্সি টপিকটা এতটা ইম্পর্টেন্ট। আসলে আমরা রেডান্ডেন্সি নিয়ে জানি। These are prime examples of redundancy. এগুলা হচ্ছে এমন 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 জিনিস যেগুলো সবসময় কম বেশি আসে, এর বাইরে আমার মনে হয় না কোথাও আসে। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটা খুবই 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 কমন, পপুলার, নিয়ে নাও। আমরা দেখি অ্যাডভান্স ফরওয়ার্ড। অ্যাডভান্স মানে কি? কোনো কিছু দিকে আগায় যাওয়াই তো অ্যাডভান্স। ফরওয়ার্ড মানে কি? আগায় যাওয়া। তো আমি যদি বলি অ্যাডভান্স, আমার কি আলাদা করে ফরওয়ার্ড বলার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। সেই জন্য এটাই হচ্ছে রেডান্ডেন্সির একটা প্রাইম এক্সাম্পল। প্রসিড ফরওয়ার্ড, প্রসিড মানেই তো আগায় যাওয়া, প্রসিড মানেই তো সামনে আগায় যাওয়া। তো আমি যদি প্রসিড বলি, তারপর কি আমার আলাদা করে ফরওয়ার্ড বলার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। তারপর প্রোগ্রেস ফরওয়ার্ড। রিটার্ন ব্যাক, রিটার্ন মানে কি ভাই? রিটার্ন মানেই তো পিছনে চলে আসা। তো আমি যদি বলি রিটার্ন, তারপরে কি আমার আলাদা করে ব্যাক বলার আছে? রিটার্ন মানে কি? রিটার্ন মানেই তো সে পিছনে আসবে। সো এটা কি আননেসেসারি একটা পার্ট না? এই আননেসেসারি পার্টগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আর সেগুলো আমাদের বাদ দিয়ে দিতে হবে। যদিও এটা বলতে ভালো লাগে, বলতে মজা লাগে, রিটার্ন ব্যাক বলতে তো ভালোই লাগছে, কিন্তু হবে না। স্ট্যান্ডার্ড ইংলিশে এটা হচ্ছে রিডান্ডেন্সি এর এক্সাম্পল। রিভার্ট ব্যাক, সাফিসিয়েন্ট ইনাফ, কমপ্লিট টুগেদার, নিউ ইনোভেশনস। ইনোভেশনস মানেই তো নতুন, আমার কেন আলাদা করে নিউ ইনোভেশনস বলতে হবে? ওল্ড ইনোভেশন বলে কিছু আছে? ইনোভেশন মানেই তো নতুন। দ্যাট ইজ ওয়াই এটা রিডান্ডেন্সি এর একটা খুবই 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 প্রাইম এক্সাম্পল। সেম আইডেন্টিক্যাল, দ্য টাইম ওয়েন, দ্য প্লেস ওয়ার, এগুলো সব হচ্ছে আননেসেসারি। তোমার যখনই একদম চোখ কান খোলা রেখে একটা সেন্টেন্সের মধ্যে এগুলো দেখবা, এটা হচ্ছে খুবই সূক্ষ্ম মিস্টেক যেগুলো আমাদের চোখ এড়ায় যায়। কিন্তু আমাদের চোখ কান খোলা রাখা লাগবে যে এখানে কি রেডান্ডেন্সি এর কোনো ঝামেলা আছে কিনা। যখনই দেখবা ওই অপশন বাদ। এই জন্য এই টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, ওরে বাবা, এটা দেখে নিশ্চয় তোমাদের এখন ভয় লাগছে না? আমি যখন স্লাইডটা বানাচ্ছিলাম আমার এটা বানাতেও ভয় লাগছিল, কিন্তু কিছু করার নেই। তোমার রিডিং কম্প্রিহেনশন, অ্যাডমিশনের তোমার বিজনেস রিলেটেড যে এক্সামগুলো আছে ওগুলোর কথা বলো, আর্টসের যে এক্সাম আছে, সবখানে ইংলিশে রিডিং কম্প্রিহেনশন জিনিসটা সবসময়ই আসে, গতানুগতিকভাবেই আসে। আর মানুষ যেটা করে সেটা রিডিং কম্প্রিহেনশন মানুষ ছেড়ে দেয়। আমিও এই কাজ করতাম, রিডিং কম্প্রিহেনশন ছেড়ে দিতাম। বিকজ প্রথমেই এত বড় একটা জিনিস তুমি যখন দেখবা, তোমার তো প্রথমেই ভয় লাগবে, যে ইন্টিমিডেটিং লাগবে, যে ভাই এটা কি, এটা কেমনে করবো, আমি এত কম টাইমের মধ্যে এটা কেমনে করবো। কিন্তু রিডিং কম্প্রিহেনশনের কোয়েশ্চেনগুলো সবচেয়ে ইজিলি আনসার করা যায়। এটা কিন্তু অল না, আরো এক পেজ আছে, দেখাই। এই 2 পেজ মিলে কিন্তু একটা রিডিং কম্প্রিহেনশন। এটা কবেকার জানো? এটা বিউপি এর 21-22 এক্সামের খুব সম্ভবত, হ্যাঁ বিউপি এর 21-22 সালের এক্সামে এটা এসেছিল, ইফ আই এম নট রং। সালটা আমি রং করছি মনে হয়, বাট 21-22-এর মধ্যে এটা আসার কথা, আমি ওখান থেকে এটা পেয়েছি। সো এটা আমাদের এক্সামে আসা জিনিস, কিন্তু এক্সামে কিন্তু এরকমই আসে, এর চেয়ে বড়ও আসতে পারে, এর চেয়ে ছোটও আসতে পারে, বাট ডিফিকাল্টি লেভেলটা কিন্তু এরকমই থাকে। তো রিডিং কম্প্রিহেনশন যখন আমাদের আসে, রিডিং কম্প্রিহেনশন দেখার পর সাথে সাথে আমাদের ভয় পাইলে হবে না। তুমি যদি ভয় পেয়ে যাও যে ভাই আমি আর যেটা অ্যান্সার করি আমি এটা অ্যান্সার করবো না, দ্যাট মোমেন্ট তোমার এই গেম গন, তোমার রিডিং কম্প্রিহেনশনের গেম গন। ওকে, সো আমরা যেটা করবো রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে, আমরা অন্য যতগুলো আমরা একদম ভালোভাবে অ্যান্সার জানি, সবগুলো আমরা তো এমন হয় না পরীক্ষা যে কিছুই জানি না। যেগুলো আমরা একদম 100% শিওর ভাবে জানি সেগুলো আমরা আগে অ্যান্সার করব, ভালো কথা। তারপর আমরা আসবো রিডিং কম্প্রিহেনশনে। তখন আমরা কি করব? মাথাটা ঠান্ডা করব। মাথাটা ঠান্ডা করার পরে ভাববো যে আচ্ছা গল্পের মতো পড়ি, কোনো প্রেশার নাই, কোনো ঝামেলা নেই, আগে পড়ি। মানুষ আরেকটা ভুল কি করে জানো? এটা অনেকের ক্ষেত্রে হয়তো খাটে, কিন্তু আই উড সাজেস্ট নট টু। রিডিং কম্প্রিহেনশনের যে কোয়েশ্চেনগুলো থাকে, ওরা কি করে? আগে কোয়েশ্চেনগুলো পড়ে, কোয়েশ্চেনগুলো পড়ার পরে হচ্ছে
প্যাসেজটা পড়তে যায়, মানে কোয়েশ্চেন অ্যান্সার সব পড়ে তারপর যায়। একটা জিনিস তোমরা করতে পারো যে কোয়েশ্চেনগুলো জাস্ট এক ঝলক দেখবা যে কোয়েশ্চেনটা কি আছে দেখবা, দেখার পরে তুমি অপশন টেস্টিংও করবা না, ডাইরেক্ট তুমি প্যাসেজটা পড়তে চলে যাবা। দ্যাট রিয়েলি হেল্পড মি ইন মাই টাইম, সেই জন্য আমি তোমাকে সাজেস্ট করছি। এক সেকেন্ড, আমার ঘড়িটা খুলে যাচ্ছে। ওকে, তো আমরা কি করব, আমরা আগে ইন্টিমিডেটেড না হয়ে আমরা পুরো জিনিসটা পড়বো, যতটাই আমাদের ভয় লাগুক না কেন। আমরা আর একটা ব্যাপার, পড়তে পড়তে আবার হারা যাও না, টাইম ঠিক করে রাখবা যে আমি 5 মিনিট টাইম নেবো পড়ার জন্য, বা আমি 6 মিনিট টাইম নেবো পড়ার জন্য, বা 7 মিনিট টাইম নেবো পড়ার জন্য। কিন্তু তুমি ওই টাইমের মধ্যে পড়া শেষ করবা। যদি শেষ না করতে পারো তাহলে বাদ, কিন্তু তোমার ওই ধরা বাঁধা ওই টাইমটার মধ্যে তোমার পড়া শেষ করতে হবে, এটা তোমার মাথায় রাখতে হবে। তো ধরো এই জিনিসটা পড়তে তোমার কয় মিনিট লাগবে? যাদের রিডিং স্পিড অনেক বেশি ভালো তাদের 5 মিনিট লাগবে, যাদের একটু কম তাদের 6 মিনিট লাগবে। একটা নির্দিষ্ট টাইম লাগবে, তোমারটা তুমি ভালো বুঝবা। কি করবা, মাথাটা ঠান্ডা রেখে একটু পড়বা, আগে ভয় পাবা না, আগে একটু পড়ো, আগে দেখো জিনিসটা কি, একটু যাচাই বাছাই করি। তো পড়ে আসো আমরা জিনিসটা। আগে কি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিবা নাকি? একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এই ভয়ানক জিনিসটা আমরা একটু পড়ার চেষ্টা করি, নাকি তোমরা পড়বা? আচ্ছা না, আমরাই পড়ি। According to a Global Innovation Index report published in July 2018, Bangladesh is ranked 116th out of 126 nations, the lowest score in Asia, below India ranked 57th and Pakistan ranked 109th. The ranking measures key factors such as the political, regulatory, and business environments, research and development, infrastructure, investment and credit, knowledge creation and diffusion, with a scope of determining how well each country is tackling the issues of energy, education, and quality of life. With such a low rank, 17th in Asia, which also houses the 5th highest ranked innovative country in the world, Singapore, Bangladesh has been labeled a nation where innovation rarely takes precedence over conservative thinking and traditional values that make people resistant to change or unable to induce it. The government of Bangladesh has initiated several projects since the ruling Awami League Party came to power in 2009. Mostly flooded under the banner and vision of a digital Bangladesh, the projects have since sought to create a policy framework where individuals and organizations can come forward with innovative ideas and receive funding, infrastructure and knowledge support. Along with a significant push from the private sector in the form of accelerators, the past decades has seen a steady stream of startups that try to address the many issues that plague the country in various sectors: health, education, transport, and other services. আমি তো জোরে জোরে পড়লাম, তোমার তো জোরে জোরে পরীক্ষা হলে পড়া লাগবে না, তুমি মনে মনে পড়বা, তখন তুমি আমার চেয়ে অনেক ফাস্ট ভাবে পড়তে পারবা। তোমার এত ধরে 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 পড়তে হবে না, তুমি যখন মনে মনে পড়বা অনেক ফাস্ট ভাবে পড়তে পারবা। পরের স্লাইডে যাই। The startup ecosystem in Bangladesh has surely come a long way since we started our journey about 10 years back, says Minhaz Anwar, head of Grameenphone's Accelerator program. The success stories of Pathao, Sheba.xyz, and Chaldal are building confidence among investors and promoters, and at the same time contributing to major mind shift of the young people towards opting for jobs with startups offering homegrown solutions as sustainable career paths. While there are portions of the startup ecosystem that have managed to enter the fray and stay in the public eye, the innovation that comes from continued research and development (R&D) are still scant. The success of Pathao, Chaldal, and Sheba.xyz are rooted in solving issues that have not been addressed by the government. Pathao looks to reduce wait times on Dhaka roads by jump-starting the concept of motorbike ride-sharing. Chaldal wants to reduce the number of people crowding around the city hubs that are traditional bazaars by having them order groceries online. And Sheba.xyz looks to formalize a blue-collar service sector that has largely stayed under the radar of who can be considered human capital in the country. While these startups are doing well short-term, these are also a constant reminder of how little these issues were addressed by long-term R&D projects that can remove the need for private interventions. কত বড় জিনিস এটা! এভাবে তুমি যদি বড় করে নিজে নিজে পড়ো তাহলে তো টাইম শেষ। সেই জন্য তোমার পরীক্ষার হলে এত সুন্দর করে এত টাইম নিয়ে তোমার পড়তে হবে না, তুমি জাস্ট ভাবে পড়বা, কিন্তু না বুঝে পড়বা না, প্রত্যেক লাইন কনটেক্সট বুঝে বুঝে পড়বা। পড়া শেষ না? পড়া তো শেষ আমাদের। এখন আমরা যাব সলভিং এ।
আমি যেভাবে পড়েছি তোমার সেভাবে পড়তে হবে না, তুমি আরো তাড়াতাড়ি পড়তে পারো, আরো স্লো ভাবে পড়তে পারো, এক একজনের উপর এটা ডিপেন্ড করে, কিন্তু তোমার বুঝে পড়তে হবে। ওকে, কোয়েশ্চেনটা কি আমাদের? হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ? আমরা যে প্যাসেজটা গড়গড় করে পড়লাম, এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে প্যাসেজটার মেইন থিম কি? তোমরা কি ভাববা? 1 মিনিট ভাবো। এই স্লাইডটা 1 সেকেন্ড তোমরা পড়ো তো, 1 মিনিট পড়ো, তারপর ওই স্লাইডটা দিচ্ছি, তোমরা ওই স্লাইডটা আরেক মিনিট পড়ো। ওকে, আমরা এখন সলভিং এ চলে যাই। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ? এখন তো তোমাদের বোঝা উচিত যে প্যাসেজের মেইন থিমটা কি। ওকে, ইট এক্সপ্রেসেস দ্য ইকোনমিক কন্ডিশন অফ বাংলাদেশ, ইট সেজ অ্যাবাউট দ্য প্রাইভেট সেক্টর অফ বাংলাদেশ, ইট টক্স অ্যাবাউট দ্য স্টার্ট আপ বিজনেস ইন বাংলাদেশ। কোনটা অ্যান্সার? কোনটা? আমরা যতদূর পড়লাম, আমাদের কি এখানে ইকোনমিক কন্ডিশন নিয়ে কথা বলেছে? আমাদের এখানে ইকোনমিক কন্ডিশন নিয়ে কথা বলেনি। আমাদের এখানে প্রাইভেট সেক্টর নিয়েও সে একটা উল্লেখ করেছে, কিন্তু প্রাইভেট সেক্টর নিয়ে কথা বলেনি। এখানে মেইনলি সেবা, XYZ, পাঠাও, এগুলো নিয়ে কথা বলেছে। অ্যান্ড এগুলো কি? স্টার্ট আপ বিজনেস। সো আমাদের প্যাসেজের মেইন থিমটা হচ্ছে ইট টক্স অ্যাবাউট দ্য স্টার্ট আপ বিজনেস। দ্য স্টার্ট আপ বিজনেসটা না পড়তা তাহলে কি তুমি বুঝতে পারতো যে অ্যাকচুয়ালি অ্যান্সার কোনটা? না। ওকে, হোয়াট ইজ দ্য সিনোনিম ফর এফারভেসেন্ট? এই জন্য এখানে আসে ভোকাবুলারির কথাটা। আমরা যদি ভোকাবুলারি না পারি তাহলে কিন্তু আমরা এগুলো অ্যান্সার করতে পারবো না। এটার অ্যান্সার কি হতে পারে? এফারভেসেন্টের ডিপ্রেস না, ফ্ল্যাট না, স্টিল না, ফিজি। ভোকাবুলারি না পারলে তোমরা এটা অ্যান্সার করতে পারবে না। আমরা নেক্সট স্লাইডে যাই। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ স্ক্যান্ট? এই জিনিসটা কিন্তু আমাদের প্যাসেজে ছিল, এখানে কিন্তু প্যাসেজের বাইরে থেকে কিছু আসবে না। এই যে এখানে ছিল আমাদের এই ওয়ার্ডটা স্ক্যান্ট। স্ক্যান্ট মানে হচ্ছে খুবই কম, খুবই অল্প। তো আমরা যখন মিনিংটা জানবো তখন কি আমাদের অ্যান্সার করাটা ইজি হবে না? এখানে সিনোনিম যখন জানতে চেয়েছে তখন আমরা যদি ওয়ার্ডটার মিনিং জানি তাহলে আমাদের জন্য অ্যান্সার করাটা খুবই ইজি হয়ে যাবে। ওকে, স্ক্যান্ট হচ্ছে আমরা জানি যে অনেক অল্প। এম্পল হবে না, এম্পল মানে তো যথেষ্ট। অ্যাবান্ডেন্ট হবে মানে অনেক বেশি না। সাফিসিয়েন্ট মানে যথেষ্ট হবে না। এগুলো সব অ্যান্টোনিম যদি হতো তাহলে হতো। এক্সিগুয়াস হবে, বাকিগুলো হচ্ছে না। এটার অ্যান্সার এটা হবে। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বি। তারপরে আবার প্যাসেজ রিলেটেড একটা কোয়েশ্চেন চলে আসলো, হাউ দ্য প্রোগ্রাম ডিজিটাল বাংলাদেশ টেক্স পার্ট ইন স্টার্ট আপ বিজনেস। এটাও আমরা প্যাসেজ না পড়লে এটার অ্যান্সার আমরা দিতে পারবো না। ইট হেল্পস টু ক্রিয়েট আ পলিসি ফ্রেমওয়ার্ক ফর ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অর্গানাইজেশনস। এই জিনিসটা কিন্তু প্যাসেজে ইনডিরেক্ট ভাবে মেনশন করা ছিল। সো আমাদের অপশন এ কিন্তু হচ্ছে, তাই বলে কি অপশন এ দাগায় দিব? নোপ, বাকিগুলো পড়বো। It creates an opportunity for all to come forward with innovative ideas and receive funding, infrastructure and knowledge support. এটাও হয়, এটার কথাও আমরা প্যাসেজে পড়েছি। এরপর it pushes the private sector like accelerators পড়েছিলাম। সো অপশন সিও হবে। তার মানে যখন অপশন 3টাই হবে তখন আমাদের অপশন ডি ছাড়া কি আর কোনো উপায় আছে? না, অল অফ দ্য অ্যাবাভ। মানে আমাদের অপশন ডি রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে। এখন আমরা লাস্ট টপিক আমাদের যেটা, সেটা হচ্ছে ভোক্যাবস। এই জিনিসটা নিয়ে সবার আটকায়, ভোক্যাবস নিয়ে সবার আটকায় যে আপু মনে থাকে না, আমি করতে পারি না, এত ওয়ার্ড কেমনে পড়বো, কিভাবে কি দিয়ে মনে রাখবো। আমি যেটা করতাম, ট্রাই টু অ্যাসোসিয়েট দ্য ওয়ার্ডস উইথ সামওয়ান ইউ নো। কি করবা? একটা ওয়ার্ড যখন পড়বা তখন ওয়ার্ডটা দিয়ে শুধু ওয়ার্ডটা মনে রাখবা না, একটা ওয়ার্ড দিয়ে মনে করো ওয়ার্ডটা হচ্ছে টকেটিভ, গেরুলাস, ওয়ার্ডটা গেরুলাস। এরকম যদি কোনো ওয়ার্ড আসে তোমার সামনে, তুমি ভাববা যে তোমার কোন ফ্রেন্ডটা অনেক কথা বলে, তারপরে তুমি ওই ফ্রেন্ডটার সাথে ওই ওয়ার্ডটা অ্যাসোসিয়েট করে ফেলবা। তারপর থেকে তুমি কখনোই ভুলবা না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। যখন তুমি এরকম মানুষের সাথে, ক্যারেক্টারের সাথে এটা লিঙ্ক করে দিবা তখন তুমি কখনোই ভুলবা না যে অ্যাকচুয়ালি ওয়ার্ডটার মিনিংটা কি। কারণ তুমি যখন ওয়ার্ডটা দেখবা তখন তোমার ওই ফ্রেন্ডের ছবি তোমার চোখের সামনে ভেসে আসবে, তখন তুমি বুঝতে পারবো যে ওই ফ্রেন্ডটার ক্যারেক্টার কিরকম, এটার ক্যারেক্টার কিরকম, এই ওয়ার্ডটার মিনিংটা তার মানে সিমিলার মিনিংয়ের হবে, তখন বুঝে যাবা। সেই জন্য আমি সবসময় নিজে যেটা করেছি, আমার ভোক্যাবসের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি হেল্পফুল ছিল যে ফ্রেন্ডদের সাথে অ্যাসোসিয়েট করা। তারপর ইউজ মাল্টিপল মিডিয়াস টু লার্ন। খালি বই পড়বা, বোরিং লাগবে, একটু গেম খেলো, একটা অন্য লিস্ট পড়ো, একটা অ্যাপ থেকে পড়ো, আরেক জায়গা থেকে পড়ো, মাল্টিপল জায়গা থেকে পড়বা, তাহলে তোমরা কখনো মানে বোর্ড হবা না ভোক্যাবস পড়া নিয়ে। যদি একটা মিডিয়া থেকেই পড়তে থাকো, জাস্ট বইই পড়তে থাকো, তখন কিন্তু অনেক মনোটোনাস লাগবে। ওকে, প্লে গেমস অ্যান্ড কুইজেস উইথ ইয়োর ফ্রেন্ডস। আমরা যেটা করতাম, আমাদের একটা গ্রুপ ছিল, আমরা ওই গ্রুপটার মধ্যে ভোক্যাব জ্যামিং করতাম vocabulary.com-এ। ভোক্যাব জ্যামিংয়ের কারণে
আমাদের প্রত্যেক রাতে একটা সার্টেন টাইম আমরা ভোকাব জ্যামিং করতাম, তো তো আমাদের একটা জেতার একটা টেন্ডেন্সি ছিল। এই জেতার জন্য হলেও আমরা দিনে 30টা করে ওয়ার্ড পড়তাম, একটা গেমের মতো। জিতা হারা একটা কম্পিটিশন, একটা মজা না? এইরকম কম্পিটিটিভ ভাবে তোমরা যদি ভোকাবগুলো পড়ো, তাহলে বন্ধুদের সাথে তোমার টাইমও স্পেন্ড হচ্ছে। অ্যাডমিশন টাইমে যেহেতু বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করা যায় না, সেই জন্যই আমরা এইসব হেল্পফুল আমরা গেমস খেলতে পারি, যেটা আমাদেরকে অ্যাকচুয়ালি পড়ার দিকেও হেল্প করবে, আমাদের বন্ধুদের সাথে আমরা টাইম স্পেন্ড করতে পারলাম। সেই জন্য ইউ ক্যান প্লে গেমস অ্যান্ড কুইজেস অ্যান্ড ডোন্ট রাশ ইন ওয়াইল অ্যান্সারিং, থিঙ্ক টুয়াইস। একটা তুমি অ্যান্সার তোমার মনে হয় যে তুমি এটার অ্যান্সার জানো, ডাইরেক্ট গিয়ে অ্যান্সার করবা না, আগে ভাববা যে এটার অ্যান্সারকে আসলে এটা হবে, নাকি এটা ওয়ার্ডটা সিমিলার মিনিংয়েই বোঝাচ্ছে, নাকি আরেকটা মিনিং বোঝাচ্ছে। তুমি একটু ব্রেইন স্টর্ম করবা, তাহলে তুমি বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি অ্যান্সারকে ওটাই হবে নাকি ওটা হবে না। এইভাবে তোমরা যদি এই ট্রিক্সগুলো ফলো করে ভোকাবস মনে রাখো, তাহলে তোমাদের কাছে 1000টা ভোকাবুলারি ওয়ার্ড মনে রাখাও কোনো প্রবলেম না। সো আমরা আজকে ক্লাসে কি কি পড়লাম? সেন্টেন্স কারেকশনে আমাদের কি কি ভুল হয়, প্যারালিজমে ভুল হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল হয়, আরও অনেক ভুল হয়, বাট এগুলো হচ্ছে প্রমিনেন্ট ভুলগুলো। রিডিং কম্প্রিহেনশনে আমরা ইন্টিমিডিয়েটেড হয়ে যাই, ইন্টিমিডিয়েটেড হওয়া যাবে না, আমাদেরকে পুরোটা পড়তে হবে, ধৈর্য নিয়ে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে, তাহলে আমরা অ্যান্সার করতে পারবো। এই ধরনের মিস্টেকগুলো আমাদের সবচেয়ে কমন ভাবে হয়। ভোকাবের মিস্টেকগুলো আমাদের এভাবেই হয়, কারণ আমরা মনে রাখি না, কারণ আমরা মনে রাখার ওয়ে খুঁজি না। আমরা যদি মনে রাখার ওয়ে খুঁজি, তাহলে দেয়ার আর 100 আদার ওয়েজ যেটার কারণে আমরা ভোকাব মনে রাখতে পারি। সো আমরা যদি এই টিপস অ্যান্ড ট্রিপসগুলো ফলো করি, তাহলে এগুলো কি পারা অনেক কঠিন? মোটেও কঠিন না। এটা তোমার কাছে পড়াশোনাই মনে হবে না, তোমার কাছে মনে হবে উই আর ডুইং ফান। তোমার কাছে পড়াশোনাই তখন একটা সোর্স অফ ফান অ্যান্ড এনজয়মেন্ট তখন হয়ে যাবে। এই ব্যাপারগুলো তোমরা যদি ফলো করো, তাহলে তোমাদের আর কোনো প্রবলেম নাই। সো আই হোপ যে আজকের ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। আমরা এর পরবর্তী ক্লাসে আরও ইন ডিটেলস প্রত্যেকটা টপিক নিয়ে জানতে পারবো। আমরা আজকে বেসিক যে মেইন প্রবলেমগুলো সেগুলো নিয়ে জানতে পেরেছি, কোথায় কোন জায়গায় কিভাবে আমাদেরকে আটকে দেয়, আর আমরা কিভাবে আটকাবো না, কিভাবে অপশন টেস্টিং করে আমরা রাইট আনসার দিয়ে দিব, সব কিছুই আমরা আজকের ক্লাসে আই হোপ আমরা বুঝতে পেরেছি। কিন্তু আমাদের সারফেস লেভেলে কোনো কিছু বুঝলে হবে না, আমাদেরকে ইন ডিটেলসে সব কিছু পড়তে হবে, আমাদের ইন ডিটেলসে ভিতর থেকে সব কিছু জানতে হবে, যাতে আমাদের নলেজটা জাস্ট এক্সাম কেন্দ্রিক হয় না। এক্সাম কেন্দ্রিক মাইন্ডসেট থাকলে কি হয় জানো? অ্যাকচুয়ালি তোমার মাথায় কিছু থাকে না, তুমি জাস্ট পরীক্ষার হলে জাস্ট সারফেস লেভেলে যেটুকু থাকে জাস্ট গিলে দিয়ে আসো, অ্যাকচুয়ালি মাথার মধ্যে কিছু থাকে না। সেই জন্য আমরা যখন এগুলো পড়বো, তখন আমাদের ভালোভাবে কোর নলেজ নিয়ে একদম ভালোভাবে আয়ত্ত করতে হবে। ওকে, সো আই হোপ যে টুডেস ক্লাস ওয়াজ রিয়েলি হেল্পফুল। দ্যাটস অল ফর টুডে।